গ্যাস সংকটে জনভোগান্তি চরমে। পোশাক কারখানার 14% মিলতে পারে ছাদের সৌরবিদ্যুৎ থেকে, বলছে সিপিডি। প্রত্যেক মার্কিনীর মাথায় $1 লাখ ঋণ। যুক্তরাষ্ট্রের ঋণ ছাড়িয়েছে $40 ট্রিলিয়ন। মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস 24 স্বাগত। আপনাদের সাথে আছি মামুনুর রশিদ। গ্যাস সংকট মেটাতে আনা হচ্ছে এলএনজির বাড়তি কার্গো, কেনা হচ্ছে স্পট মার্কেট থেকেও। তার সত্ত্বেও দেয়া যাচ্ছে না চাহিদা মতো যোগান। আবাসিক সংযোগে গ্যাসের চাপ কম থাকায় তৈরি হয়েছে ভোগান্তি। সংকট আরও তীব্র হয়েছে সিএনজি স্টেশনগুলোতে। সকালের খাবারের জন্য চুলা জ্বালিয়েছেন, তাও প্রায় 3 ঘন্টা, কিন্তু নেই আগুনের তাপ, ফলে রান্না হচ্ছে না সময় মতো। এমন ভোগান্তিতে রাজধানীর শ্যামলীতে বসবাসকারী ববিতা বেগম। গ্যাস সংকটে এমন দুর্ভোগ রাজধানীর বেশিরভাগ আবাসিক সংযোগেই। 2-3 ঘন্টা লাগে একটা জিনিস হইতে। সকাল থেকে পোলাপানের খাওয়ান দিতে পারতাছি না, অনেক সমস্যা হচ্ছে, গ্যাস থাকে না। আমরা সাধারণ মানুষ কিনা তো খাইতে পারবো না, এত কুলাইতে পারবো না। গ্যাস থাকে না, পানি থাকে না, কারেন্ট থাকে না, সবগুলির সমস্যা। এইভাবে তো চলা যায় না। আমরা তো গ্যাস বিল দিতেছি, তারপর আমাদের গ্যাস থাকে না, এভাবে আমাদের কি চলে? অন্যদিকে তথ্য বলছে গ্যাসের মোট চাহিদার মধ্যে দৈনিক এলএনজি দেওয়া হয় 105 কোটি ঘনফুট। বুধবার বিকেলের দিকে এক্সিলারেট টার্মিনাল বন্ধের পর সরবরাহ নেমে আসে 55 থেকে 56 কোটি ঘনফুটে। 1 মাস পার হলেও এখনও কাটেনি সিএনজি স্টেশনের গ্যাসের সংকট। রাজধানী সহ দেশের বিভিন্ন সিএনজি স্টেশনগুলোর চিত্রটা কম বেশি একই রকম। দেখা যায় গাড়ির দীর্ঘ লাইন। প্রেশার নাই, 100 টাকার গ্যাস ঢুকে আমরা জমা উঠাইতে পারি না। আমরা অনেকদিন যাবত অনেক কষ্টে আছি। সরকার এটার কোনো পদক্ষেপ নিতে আসে না। 3-4 ঘন্টা বয়া থেকে 33 টাকার গ্যাস পাইছি। 33 টাকার গ্যাসটা কত সময় চালাই যখন আরেক পাম্পে লাগাইছি ওটা 20 টাকার গ্যাস, এই 14 টাকার গ্যাস পাইছি। জমাজাটি দিয়ে দেখা গেছে অনেক সময় জমা দিতেই কষ্ট হয়। আমার যে ফ্যামিলিরে বাজার করে খাওয়াবো বা ঘর ভাড়া দেবো, সে ক্যাপাসিটি থাকতেছে না। পেট্রোবাংলা ও আরপিজিসিএল এর তথ্য বলছে, সংকট মেটাতে সরাসরি ক্রয় পদ্ধতিতে এলএনজি আমদানির কয়েকটি কার্গো ক্রয়াদেশ দেওয়া হয়। এই মাসেই তার 4টি আসার কথা, তবে এখনও পর্যন্ত আসেনি একটিও। ফলে টার্মিনাল প্রস্তুত থাকলেও সরবরাহ করা যাচ্ছে না এলএনজি। সংকট সমাধানে বিকল্প জ্বালানির কথা বলছেন বিশেষজ্ঞরা। এলএনজি অলওয়েজ আমাদের যারা এগুলো আমরা দেখি যে চুক্তিগুলি বিদেশির সাথে করা হয়, আমরা গত 30 বছরের যে হিস্ট্রি দেখি, তো কোথায় আমরা তো এখন প্রবলেমে পড়লাম, এটা সমাধান হলো না আসলে। সুতরাং এটা আমি মনে করি যে আমাদেরকে নবায়নযোগ্য জ্বালানির দিকে দিয়ে নজর দিতে হবে। গ্যাসের যোগানের তথ্য বলছে, পুরো মাস জুড়েই থাকবে গ্যাসের সংকটের এমন ভোগান্তি। সাজ্জাদুল হক, চ্যানেল 24, ঢাকা। গ্যাস সংকট সমাধানে সবার নজর এখন নবায়নযোগ্য জ্বালানিতে। ব্যবসায়ীরা খুঁজছেন সহজ সমাধান। এমনই অবস্থায় সিপিডির গবেষণা বলছে, পোশাক কারখানার ছাদেই 1,500 মেগাওয়াটের কিছু বেশি সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব। সংস্থাটির হিসাবে সম্ভাবনা কাজে লাগাতে পারলে চাহিদার প্রায় 14% পূরণ করা সম্ভব। তবে মূল বাধা অর্থায়ন ও আমলাতান্ত্রিক জটিলতা। চলমান জ্বালানি সংকটে চূড়ান্ত ভোগান্তিতে শিল্প খাত। কমছে উৎপাদন, শঙ্কা বাড়ছে ক্রয়াদেশ হারানোরও। রাজধানীর মহাখালীতে বেসরকারি সংস্থা সিপিডির মতবিনিময়ে রপ্তানিকারকরা বলেন, বর্তমানে শিল্প কারখানায় 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত লোডশেডিং হয়। এমন পরিস্থিতিতে নবায়নযোগ্য জ্বালানিতে সংকটের সমাধান খুঁজছেন। আমরা আমাদের টাকা দিয়ে সোলার করে দেখাই দিই, আমরা 10% করবো না 20% করবো, কতটুকু করবো আপনি বলে দেন, 1 বছর সময় দেন, 1 বছরের মধ্যে আমরা রুফটপ সোলার করে দেখাই দিই, আমাদের টাকা দিয়ে, কারো টাকাও লাগবে না। হামিম গ্রুপ 29.2 মেগাওয়াট রুফটপ আমরা এখন করে ফেলেছি। আমরা ইট ইজ অপারেশনাল। তারপরেও কিন্তু টোটাল ইলেকট্রিসিটি ডিমান্ডের মাত্র 15% এবং টোটাল এনার্জি ডিমান্ডের মাত্র 6% এটা দিয়ে কভার হচ্ছে। সিপিডি বলছে, দেশের তৈরি পোশাক কারখানার ছাদেই লুকিয়ে আছে সৌরবিদ্যুতের বিপুল সম্ভাবনা। সংস্থাটি জানায়, বর্তমানে কারখানার মোট বিদ্যুৎ চাহিদার মাত্র 3% আসে নবায়নযোগ্য উৎস থেকে। তবে ছাদে সৌরবিদ্যুতের সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো গেলে তা প্রায় 14% নেওয়া সম্ভব। এজন্য দরকার সুনির্দিষ্ট পরিকল্পনা এবং বিনিয়োগ। আগামীতে ইন্ডাস্ট্রিয়াল রুফটপ দেখতে চাই এবং পার্টিকুলারলি গার্মেন্টস সেক্টর নিয়ে আমরা আলোচনা করেছি, সেটা দেখতে চাই এবং একই সাথে গার্মেন্টস বহির্ভূত অন্যান্য খাতগুলোতেও দেখতে চাই। বিশেষজ্ঞরা বলেন, সরকারের সদিচ্ছার অভাবে নবায়নযোগ্য জ্বালানি খাতে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে পিছিয়ে বাংলাদেশ।
আমরা যে ফসিল ফুয়েলে প্রায় 60,000 কোটি টাকা ভর্তুকি দিচ্ছি, সেই ভর্তুকিটা না দিয়ে আমরা যদি এইখানে একটু সাপোর্ট দেই, তাহলে কিন্তু আমাদের ইজিলি মার্চেন্ট পাওয়ার পলিসির এগুলো যদি আমরা ইজিয়ার করি, তাহলে কিন্তু গার্মেন্টস ফ্যাক্টরিগুলো, বিশেষ করে RNG ফ্যাক্টরি, টেক্সটাইল বা অন্যান্য যারা আছে, তারা কিন্তু তাদের 100% আপনার রিনিউয়েবল এনার্জি থেকে কভার করতে পারে। মতবিনিময়ে জানানো হয়, নানা জটিলতায় প্রাথমিক মূল্যায়িত প্রকল্পের মাত্র 25 থেকে 30% চুক্তি পর্যন্ত পৌঁছাতে পারছে, যেটা হচ্ছে প্রায় 50 পয়সার মতো অ্যাপ্রক্সিমেটলি। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা। ঘন ঘন লোডশেডিংয়ে খামারে তৈরি হচ্ছে তীব্র তাপদাহ। গরমে মারা যাচ্ছে ব্রয়লার মুরগি, সাথে আছে ওষুধ, খাদ্য ও পরিবহনের বাড়তি চাহিদা, যা সামলে টিকে থাকাই দায় খামারিদের। এমন পরিস্থিতিতে মুরগির দাম আরও বাড়তে পারে বলে মনে করছে ক্যাব। গাজীপুরের তাইফুল ইসলাম পোলট্রি খামার করছেন 2000 সাল থেকে। বর্তমানে 60টি মুরগির শেড রয়েছে তার, যাতে কাজ করছেন আরও 10 জন। শুরুর দিকে আয় ভালো থাকলেও মন্দা যাচ্ছে কয়েক মাস ধরেই। ঘন ঘন লোডশেডিংয়ের মধ্যে তীব্র তাপদাহে মারা যাচ্ছে মুরগি। দিনের বেশিরভাগ সময়ে বিদ্যুৎ না থাকার কারণে একে তো আমাদের প্রতিটা শেডে উৎপাদন ব্যাপকভাবে কমে যাচ্ছে, সেটা 10 থেকে 15%। এর মধ্যে আবার তাপে মুরগি মারাও যাচ্ছে। এই কারণে আমরা ব্যাপক অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছি এবং আমাদের উৎপাদন খরচ ব্যাপকভাবে বেড়ে যাচ্ছে। খামারিরা জানান, বিদ্যুতের বিকল্প হিসেবে ব্যবহার হচ্ছে জেনারেটর। আবার বেড়ে যাচ্ছে খাদ্য আর মুরগির ঔষধের দাম, বাড়তি ব্যয় পরিবহনেও, যার প্রভাব পড়ছে উৎপাদন খরচে। বিদ্যুতের কারণে যখন হিট স্ট্রোক করে যখন মুরগি মারা যাচ্ছে, সেই মুরগিটা আর বাজারে আসছে না, তাই না? সেই জায়গায় মার্কেটে সাপ্লাই কম থাকবে। একে তো মুরগি মারা যাচ্ছে, দ্বিতীয়ত সাপ্লাই কম হওয়ার জন্য মার্কেটের উপর একটা আলাদা প্রেশার পড়ছে, মার্কেটে শর্টেজ হচ্ছে। চড়া মূল্যস্ফীতির এই সময়ে চাপ সামলাতে না পেরে ব্যবসা গুটিয়ে নিচ্ছেন অনেকে। টিকে থাকতে ব্যাংক ঋণের পদ্ধতিগত জটিলতা নিরসনের দাবি জানান খামারিরা। আর ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাব বলছে, বাড়তি ব্যয়ের প্রভাবে উস্কে যেতে পারে দাম। ফিডের উৎপাদন যদি আপনার সাপ্লাই চেন ব্যাহত হয়, ন্যাচারালি ফিডের দাম বেড়ে যাবে। সেখানে আমাদের একটি ব্রয়লার মুরগি উৎপাদন বা আমাদের ডিম উৎপাদনেও কিন্তু ব্যয় বেড়ে যাওয়া স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। বর্তমানে বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজি প্রতি 190 টাকা। টিসিবির তথ্য বলছে, গত বছর এই সময়ে যা ছিল 180 টাকা। রৌনক মাহমুদ সৌরভ, চ্যানেল 24, ঢাকা। বাংলাদেশ ব্যাংক ঘোষিত অর্থায়ন প্যাকেজ বাস্তবায়নে 41,000 কোটি টাকা তহবিল গঠনের লক্ষ্যে 7টি বাণিজ্যিক ব্যাংকের সাথে চুক্তি করেছে কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি সই অনুষ্ঠিত হয়। সোনালী ব্যাংক, ব্যাংক এশিয়া, ইস্টার্ন ব্যাংক, সিটি ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, পূবালী ব্যাংক ও ব্র্যাক ব্যাংক পিএলসি নিজেদের অতিরিক্ত তারল্য দিয়ে তহবিল গঠনে সম্মত হয়। এদিকে এস আলমের মালিকানাধীন পাওয়ার ওয়ান লিমিটেডের পক্ষে ঋণপত্র বা এলসি খুলতে প্রায় 32 লাখ মার্কিন ডলার ছাড়ের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে এরই মধ্যে সব তফসিলি ব্যাংকে পাঠানো হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক বলছে, বিদ্যুৎ উৎপাদন সচল রাখতে জাতীয় স্বার্থেই দেয়া হয়েছে এই অনুমতি। যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য বড় এক ধাক্কা। দেশটির জাতীয় ঋণ প্রথমবারের মতো ছাড়িয়ে গেছে $40 ট্রিলিয়ন ঘর। এর মানে হলো প্রত্যেক মার্কিনের ঘাড়ে এখন $1,17,000 ঋণের বোঝা। আর পরিবার প্রতি এই অঙ্ক প্রায় 3 লাখ। এই বিশাল ঋণ চীন, জার্মানি, জাপান, যুক্তরাজ্য ও ভারতের মতো মোট অর্থনীতির সমান। যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ প্রথমবারের মতো $40 ট্রিলিয়ন ছাড়িয়েছে। প্রতি মার্কিন নাগরিকের মাথায় এখন ঋণের ভার $1,17,000, পরিবার প্রতি $2,97,000। পিটার জি পিটারসন ফাউন্ডেশনের হিসাবে এই অঙ্ক চীন, জার্মানি, জাপান, যুক্তরাজ্য ও ভারতের মোট অর্থনীতির সমান। 2017 সালে ট্রাম্পের প্রথম শপথের সময় ঋণ ছিল প্রায় $20 ট্রিলিয়ন। এক দশকে সেটি দ্বিগুণ। কোভিড পরবর্তী 2 বছরে এসেছে এর 1/3। বাইডেন প্রশাসন যোগ করেছে $8.5 ট্রিলিয়ন। 2016 সালে ট্রাম্প 8 বছরে ঋণ মুক্তির প্রতিশ্রুতি দিয়েছিলেন, অথচ তার 2 মেয়াদে ঋণ বেড়েছে প্রায় $12 ট্রিলিয়ন।
কংগ্রেশনাল বাজেট অফিসের হিসাবে ট্রাম্পের ওয়ান বিগ বিউটিফুল বিল আরও প্রায় 5 ট্রিলিয়ন ঋণ যোগ করবে। দ্বিতীয় মেয়াদের শুরু থেকে শুল্ক নাটকে মূলত রক্তক্ষরণই হয়েছে ট্রাম্প প্রশাসনের। সুপ্রিম কোর্ট কিছু শুল্ক অবৈধ ঘোষণা করায় $160 বিলিয়ন ফেরত দিতে হয়েছে। জুলাইয়ের মাসিক ঘাটতি দাঁড়িয়েছে 432 বিলিয়ন, মার্কিন ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ মাসিক ঘাটতি। চলতি অর্থ বছরের প্রথম 10 মাসের ঘাটতি গেল পুরো অর্থ বছরকে ছাড়িয়ে গেছে। ইরান যুদ্ধে সামরিক ব্যয় ও জ্বালানির দাম বেড়েছে, কমেছে অর্থনৈতিক প্রবৃদ্ধি। ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ঘাটতি জিডিপির 3% নামানোর লক্ষ্য নিয়েছিলেন। বর্তমানে তা 6% বেশি। লক্ষ্যমাত্রা এবছর পূর্ণ হচ্ছে না বলে তিনি স্বীকার করেছেন। বার্ষিক সুদ পরিশোধে ব্যয় $1.1 ট্রিলিয়ন। মেডিকেয়ারকে পেছনে ফেলে এটি এখন বাজেটের দ্বিতীয় বৃহত্তম খাত। 30 বছর মেয়াদী বন্ডের সুদহার 2 দশকের সর্বোচ্চ। বাজেটে বড় খাতগুলোর আয়ের চেয়ে ব্যয় অনেক বেশি। অর্থনীতিবিদদের মতে রিপাবলিকান ও ডেমোক্র্যাট এই সংকটের দায় এড়াতে পারবে না কোনো দলই। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। চাহিদার সাথে বাড়ছে বিড়ালের প্যাকেটজাত খাবারের দাম। আন্তর্জাতিক প্রিমিয়াম ও ডায়েট ব্র্যান্ডগুলোর দাম কেজি প্রতি 1.5 থেকে 3.5 টাকা পর্যন্ত ঠেকেছে। ব্যবসায়ীদের দাবি, আমদানিতে খরচ বেড়ে যাওয়ায় প্রভাব পড়েছে খুচরায়। শখ করে বিড়াল পুষতেন মোহাম্মদ প্রান্ত ও মিম রহমান দম্পতি। এখন নিজেরাই দিয়েছেন ক্যাট হোস্টেল। জানান দিন দিন বাড়ছে পোষা বিড়ালের সংখ্যা, পাল্লা দিয়ে বাড়ছে তৈরি ক্যাট ফুডের চাহিদাও। অভিযোগ করেন চাহিদা থাকায় দামও চড়া। মানুষের ঘরে এখন বিড়াল অনেক, কিন্তু ক্যাট ফুডের আগের যে প্রাইস তার থেকে এখন অনেক ইনক্রিজ করছে, যেটা অনেকের হাতের নাগালের বাহিরে। প্রতি মাসে আপনি বলতে পারেন যে 2 থেকে 2.5 কেজি ক্যাট ফুড একটা বিড়ালের পিছনে যায়। তো মাসিক ওইটার একটা অ্যামাউন্ট আসে হচ্ছে 2 থেকে 3,000 টাকা। চাকরিজীবী সাদমান ফারদিনও গত 7 বছর ধরে লালন পালন করছেন 2টি পার্সিয়ান বিড়াল। ব্যস্ত নাগরিক জীবনে সময়ের স্বল্পতা সামাল দিতে তৈরি খাবারকেই সেরা বিকল্প মনে করছেন তিনি। ক্যাট ফুডটা আগেও প্রাইস যেরকম হাই ছিল, এখন তো আরও বেশি বেড়ে গিয়েছে। যেটা হচ্ছে মেইনলি আমাদের একটা ক্যাট ফুড আমি আগে কিনতাম হচ্ছে 850 থেকে 890 মধ্যে, একটা প্যাকেট 1 কেজি বা 1.5 কেজি হয়। তো ওইটা এখন আমার কিনতে হচ্ছে 1150, 1250। সাধারণ ও মাঝারি আকারের একটি পূর্ণবয়স্ক বিড়ালকে নিয়মিত খাবার দিলে মাসে প্রায় 2 থেকে 2.5 কেজি ক্যাট ফুডের প্রয়োজন হয়। মানুষ ঝুঁকছে সরাসরি আমদানিকৃত খাদ্যের উপরে। তো এই আমদানিকৃত খাদ্যগুলো বেশ কিছু প্যাকেটজাত খাদ্য থাইল্যান্ড থেকে আসছে, কোনো সময় আপনার চীন থেকে আসছে। ব্যবসায়ীদের তথ্য মতে দেশের ক্যাট ফুডের চাহিদার প্রায় 80%-এরও বেশি মেটানো হয় আমদানির মাধ্যমে। থাইল্যান্ড, চীন ও তুরস্ক থেকে আসা এসব খাবারের ওপর প্রায় 50% আমদানি শুল্ক থাকায় বাজারে পণ্যের দাম অনেকটা বেশি। আন্তর্জাতিক মানের সাধারণ ড্রাই ফুড কেজি প্রতি 350 থেকে 600 টাকায় পাওয়া গেলেও প্রিমিয়াম ফুডের দাম কেজি প্রতি 1500 থেকে 3,500 টাকা। যেটা লিকুইডটা সেটাই কাস্টমাররা বেশি পছন্দ করে, কারণ হচ্ছে এখানের কাস্টমারদের বেশিরভাগই হচ্ছে মিনি বিড়াল। অতিরিক্ত আমদানির শুল্ক আন্তর্জাতিক বাজারে নৌ পরিবহন খরচ বৃদ্ধি পাওয়ায় খুচরা পর্যায়ে এই পণ্যের দাম বাড়ছে বলে অভিযোগ স্থানীয় আমদানিকারক ও প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠানগুলোর। মরিয়ম আজিজ মৌরিন, চ্যানেল 24, ঢাকা। এই ছিল মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস 24 আয়োজন। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।